14ই মার্চ 2024 আমরা হাওড়া ঋষিকেশ দুন এক্সপ্রেসে উঠেছিলাম দুর্গাপুর থেকে রাত্রি 11:30টার সময়। 15ই মার্চ প্রায় সন্ধ্যে নাগাদ আমরা সেখানে পৌঁছালাম। দুন এক্সপ্রেস এমনিতে দেরি করে, যথারীতি ঘন্টা তিনেক দেরি করেছিল। যে প্রায় সন্ধ্যে নাগাদ দিকে যখন আমরা পৌঁছালাম, যদিও ওখানে সন্ধ্যাটা আমাদের এখানে তুলনায় অনেক পরে হয়, ঘন্টাখানেক পর, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ট্রেন থেকে নামার পরে মোবাইল বের করে দু একটা ফটো তুলবো ভাবছিলাম। ব্যাস, মোবাইল বের করার সঙ্গে সঙ্গেই আমার পার্সটা পড়ে গেল। সেখানে কার্ড ফার্ড টাকা কিছু ছিল। অর্থাৎ শুরুটাই হয়ে গেল আমরা বেশ দুর্ভাগ্যজনক। কিছু টাকাও ছিল সেখানে, সেসবও চলে গেল। তারপর দৌড়োদৌড়ি ছুটোছুটি করা, পুলিশের কাছে গিয়ে যোগাযোগ করা, সিসিটিভি ক্যামেরা ইত্যাদি দেখার পরও কখন কিছু হলো না। আমরা চলে এসেছিলাম হোটেলে, রাতটা কাটিয়ে তারপর দিন সকালবেলায় বেরিয়ে গেছি। এই যে রাস্তা দিয়ে যাচ্ছি আমরা রাম মন্দিরের দিকে। সকাল সকাল স্নান করে প্রথমে আমরা ঠিক করেছি আমরা হনুমানগড়ি যাব। হনুমানজিকে প্রণাম করার পরে রাম মন্দিরে ঢুকব। এটা হচ্ছে ফৈজাবাদ অযোধ্যা রোড। কিন্তু মেন রোড থেকে আবার নেমে যেতে হলো একটু, কেননা সরাসরি ওখানে অবধি যেতে দেয় না, পুলিশে আটকে দিয়েছিল। তা আমাদের যারা গাড়ির ড্রাইভার, তারা একদম অযোধ্যার লোকালিটির ভেতর দিয়ে, সরু গলির ভেতর দিয়ে ঘুরে ঘুরে গিয়ে মন্দিরের সামনে নিয়ে যাবে বলে চালিয়েছে। কিন্তু অযোধ্যার ভেতর দিয়ে যাওয়ার সময় এটা দেখলাম যে অযোধ্যার মেন রোডটুকু বাদ দিলে, মানে বাজার টাজার এলাকাটা বাদ দিলে, বাকিটা প্রায় সে পুরনো দিনের একদম গ্রামীণ একটা পরিবেশ। তো সেখান থেকে পেরিয়ে এসে যখন আমরা মন্দিরের কাছাকাছি আমাদের নামিয়ে দিল, সেখান থেকে আমরা হাঁটতে থাকলাম। মসজিদের সামনে দূরে দেখা যাচ্ছে মন্দিরের গেট। প্রচুর লোক ঠিক করছে একদম। রাম মন্দির উদ্বোধন হওয়ার পর থেকে লোকের সমাগম, লাখো লোকের সমাগম হয় প্রতিদিন। আজকেও সেরকমই দেখতে পাচ্ছি আমরা, প্রচুর লোক। আর তেমনি রোদের তাপ, সকাল বিকেলে একটু হালকা হালকা ঠান্ডা রয়েছে, মার্চ মাসের তো মাঝামাঝি জায়গা। কিন্তু দুপুরবেলাটা বেশ ভালোই রোদ। এই রোদে হাঁটাটাই একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। সঙ্গে আমাদের মা কাকিমেরা ছিলেন, সেই কারণে আরও বেশি করে। তো যাই হোক, আমরা হাঁটতে এগিয়ে চলেছি ভিড় ঠেলে ক্রমাগত মন্দিরের দিকে। প্রথমে আমরা হনুমানগড়িতে গিয়ে হনুমানজিকে প্রণাম করবো বলে এগুচ্ছি। এই হনুমানগড়ির বিশাল লাইন আর বিশাল ভিড়। তা আমরা দেখলাম যে সম্ভব নয়, চলো এখান থেকে আজকে আর হবে না, রাম মন্দির দিকে চলে এলাম। রাম মন্দিরে দেখলাম যে এখানে লাইন দিয়ে আবার ওই হুইল চেয়ার নেওয়ার জায়গায় দাঁড়িয়ে থাকতে হলো বেশ কিছুক্ষণ, কেন বয়স্কদের জন্য হুইল চেয়ার পাওয়া যায় 150 টাকাতে। হুইল চেয়ারের ড্রাইভার সমেত হুইল চেয়ার পাওয়া যাবে, অর্থাৎ হেল্পার সমেত। তো সেটাই করেছিলাম আমরা। তারপর হেঁটে হেঁটে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। পাশে হুইল চেয়ারের লাইনে বয়স্ক মানুষরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। মা কাকিমাও তাদের সঙ্গে লাইনে আছে। হুইল চেয়ারে যেসব ছেলেগুলো আছে, হেল্পারগুলো, তারা হুইল চেয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। কোনো একটা কারণ হতো ওখানে একটু কিছু আটকেছে, তারপরে ওরা মুভ করবে। এই তো চলা শুরু হয়েছে। আমরা সাধারণ লাইনে গিয়ে অনেকটাই ঘুরতে হবে, অনেক ঘুরে অনেক পরে হয়তো দেখা পাবো। বয়স্কদের পক্ষে সেটা সম্ভব নয়, তাই হুইল চেয়ারে স্পেশাল লাইনে চলে গেল তারা। আমরা আমাদের ব্যাগ ট্যাগ চেক করলাম। ব্যাগ তো অটোমেটিক্যালি চেক হয়ে গেল এয়ারপোর্টের মতো। সেখানে গিয়ে ব্যাগগুলো দিয়ে ব্যাগ নেওয়ার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর অটোমেটিক্যালি আমার রোলার দিয়ে ব্যাগটা এলো। সেই সব ব্যাগ নিয়েই তারপরের দিকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে জুতো রাখার জায়গা। ওই যে দূরে ক্যাম্পগুলো দেখা যাচ্ছে, ওইখানে জুতো রাখতে হবে। আর ডান দিকে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওখানে হচ্ছে ব্যাগ রাখার জায়গা, লকার আছে। বাঁদিকে এগুলো জুতো রাখার জায়গা। এখানে জুতোগুলো রেখে তারপর ডান দিকে আবার যেতে হবে, ওই যে লকার রুম। আর লকার রুমে জুতোগুলো আবার সব জায়গাতে লাইন আছে, লাইন দিয়ে রেখে তারপর টোকেন দেবে, সেই টোকেন নিয়ে চলে যেতে হবে।
ফেরার পথে টোকন দেখিয়ে আবার ব্যাগ নিতে হবে, টোকন দেখিয়ে জুতো নিতে হবে, তারপরে বেরোতে হবে। কিন্তু এখানে ক্যামেরা নিয়ে নেওয়ার জন্য পরবর্তী ক্ষেত্রে আর কোনো ছবি আমরা দেখতে পাবো না। এটাই আমাদের ক্যামেরায় লাস্ট ছবি। মন্দির টন্দির দেখার পর আমরা ফিরে চলে এসেছিলাম হোটেলে। দুপুরটা কাটিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেলবেলায় আমরা বেরিয়েছি যা রাম কি পৌড়ি, সরজুর রাম কি পৌড়ির দিকে চলেছি। সন্ধ্যাবেলায় নাকি দারুণ আরতি হয় সেখানে। কিন্তু অযোধ্যার আউটস্কার্ট দিয়ে যাচ্ছিল গাড়িটা আমাদের, তো সেখানে দেখলাম রাস্তা চওড়া করার জন্য দুপাশে সমস্ত ঘর বাড়ি অনেকটা করে ভেঙে দিয়েছে, রাস্তা ভাঙা, ঘর ভাঙা। সেসব দেখতে 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 যাচ্ছিলাম আর দেখছিলাম যে অযোধ্যার অ্যাকচুয়াল চেহারাটা কী। অনেকটাই গ্রামীণ, মফস্বল শহরের মতো একটা শহর, ছোট্ট শহর। সেটা আস্তে আস্তে বেড়ে উঠছে। হয়তো 2-3 বছর পরে এই অযোধ্যার আর চেহারা দেখা যাবে না। আমাদের ভাগ্য ভালো যে মডার্ন ইন্টারন্যাশনাল লেভেলের যে সিটি হবে, তার আগে অরিজিনাল যে অযোধ্যার সিটি সেটা আমরা দেখে নিলাম। তার মধ্যে গ্রাম্যতা আছে, দারিদ্র্যও আছে। তারপর গিয়ে আমরা পৌঁছালাম রামকি পৌড়িতে। রামকি পৌড়িতে নেমে হেঁটে হেঁটে যখন আমরা যাচ্ছি, দেখলাম যে সরজু নদীর থেকে পাম্প করে জল নিয়ে একটা ক্যানেলের মতো কৃত্রিম ক্যানেল তৈরি করা হয়েছে। সেখানেই সবাই স্নান টান করে, কেন সরজু নদীতে এই জায়গাটায় স্নান টান করে না। এখানে নৌকো টৌকো সব আছে, আমরা একটু পরেই দেখতে পাবো। সে নৌকা বিহার হয় আর সন্ধ্যাবেলায় বাঁধানো পাড়ে সরজুর তীরে আরতি হয়। আর এটা হচ্ছে আমাদের গাড়ি থেকে নেমে, অর্থাৎ প্রবেশের যে জায়গাটা, রামকি পৌড়িতে প্রবেশের জায়গা। এই হচ্ছে রামকি পৌড়ির স্নানের জায়গা, যেটা বলছিলাম যে নদী থেকে জল পাম্প করে একটা ক্যানেলের মতো কৃত্রিম ক্যানেল দিয়ে পাস করানো হচ্ছে স্নান টান করানোর জন্য, স্নানের ব্যবস্থা করার জন্য। নৌকা বিহারের আগে একটা সেলফি হয়ে গেল রামকি পৌড়িতে। রামকি পৌড়িতে অন্যদের স্নান জলকেলি, স্নান করতে করতে হইচই আনন্দ মজা, এসব আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। ইচ্ছে হচ্ছিলো আমাদেরও জলে নামার, কিন্তু আর নামলাম না সন্ধ্যেবেলা। ব্যাস, সেখান থেকে পেরিয়ে গিয়ে আমরা নদীর তীরে চলে এসেছি, যেখানে সারি সারি বাঁধা আছে সব নৌকা। সেই সব নৌকার একটা দৌড়াদৌড়িতে একটাতে উঠে পড়লাম। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো অবশ্য লাইফ জ্যাকেট নেওয়ার জন্য। সেসব নেওয়ার পরে তারপর নৌকায় উঠলাম। এখানেও লাইন, সব জায়গাতেই লাইন, প্রচুর লোক। তবে সরজুর যে দৃশ্য দেখলাম সত্যি খুব সুন্দর, খুবই চওড়া বিশাল নদী। নদীর উপর দিয়ে একটা ব্রিজ চলে গেছে অযোধ্যা থেকে বেরিয়ে গেছে, যেটা বাঁধানো ঘাট। একটু পরেই সেখানে সন্ধ্যারতি শুরু হবে। আর পুলিশের তো ছড়াছড়ি চারিধারেই, নিরাপত্তার কারণে পুলিশকে রাখতেই হয়েছে। তবে সবারই ব্যবহার ভালো, কোনো জায়গাতেই ঔদ্ধত্য নেই, বিরক্তি নেই, বদমাইশি নেই, যেগুলো অনেক সময় দেখা যায়। কিন্তু দেখছি অযোধ্যাতে কিন্তু তুলনায় ল অ্যান্ড অর্ডার অ্যান্ড বিহেভিয়ার দুটোই কিন্তু ভালো। নৌকোতে করে বেশ কিছুটা ঘুরিয়ে দিল, অন্য কিছুই না, শুধু জলে ঘোরা, জলবিহার, নদী ভ্রমণ, এইসবই হলো আর কি। যে ব্রিজের তলা দিয়ে যাচ্ছি, তারপর একটু গিয়ে বা ডান দিকে ঘুরিয়ে সোজা আবার আমাদের যেখান থেকে উঠেছিলাম নৌকোতে সেখানেই সে নামিয়ে দেবে। তবে নৌকোতে যেতে যেতে দেখলাম ওই যে স্পিড বোট যাচ্ছে, সেই স্পিড বোটের ঢেউয়ে নৌকাটা মাঝখানে এমন একবার দুলে উঠলো, মনে হলো এই বুঝি নৌকো উল্টে যাবে।
অর্থাৎ প্রশস্ত নদীতে স্পিডবোট পেরিয়ে গেলে তার যে ঢেউয়ের দুলুনি, সে ধাক্কাটা কিন্তু যথেষ্ট বেশ বড়সড় ধাক্কাই হচ্ছিল। আমাদের জলভ্রমণ প্রায় শেষের দিকে, নদীর তীরে আসছি, সন্ধ্যারতি অলরেডি শুরু হয়ে গেছে। নদী তীরের সমস্ত বাতি জ্বলে উঠেছে, আলোর মালায় সেজে উঠেছে পুরো সরজুর তীর। আমরা পৌঁছে গেলাম। এবার নৌকো থেকে নেমে বাঁধানো ঘাটের সিঁড়ি দিয়ে আমরা আরতির জায়গাতে যাব। এই সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলেছি যেখানে আরতি মঞ্চ করে আরতি করা হচ্ছে। বেনারসের মতোই, বেনারসে যেমন অনেকখানি বিস্তৃত জায়গা জুড়ে আরতিটা হয়, এখানে তুলনায় একটু ছোট্ট জায়গাতে, কিন্তু সেটাও যথেষ্ট বড়ই। আরতি করার জন্য একটু বেদির মতো কিছুটা এক্সটেন্ডেড পোর্শন আছে ঘাট থেকে, প্রায় জল ছুঁয়েছে, সেইখান থেকেই আরতি করা হয়। শোনা যাক একটু আরতির গান। কয়েকটা স্টিল ফটোও নিয়ে নিলাম, খুব সুন্দর লাগছিল, আলো ঝলমলে আরতির স্থান। ঘাটটাও খুব সুন্দর করে সাজানো আছে আলোয় আলোয়, প্রায় দিনের মতো করে দিয়েছে আলোতে। তারপর আমাদের ইচ্ছে হলো একটু চা খাবো। দেখছি হকাররা কেটলি উনুন সমেত ঘুরে বেড়াচ্ছে। 10 টাকা করে কাপ খেলাম। চাটা অবশ্য যথেষ্ট ভালোই ছিল, খুব সুন্দর আদা এবং মশলা দিয়ে বানানো, বেশ গলা ছেড়ে যাওয়ার মতো। চাটা খাওয়ার পর আমরা আবার সে রামকি পড়ুতে যেখানে স্নান হচ্ছে সেখানে এলাম। এখানে লাইট অ্যান্ড ডান্সের শো হচ্ছে। তো তার আগে আমাদের ছোট্ট বাচ্চা অর্চিতা সে মিউজিকের তালে তালে নিজের মনে অনেকক্ষণ ধরে নেচে গেল। এত লোক, এত হইচই, এত আলো, নতুন জায়গায় ফুর্তি হওয়ারই কথা। ও সবসময় ফুর্তিতেই ছিল, ছটপট ছটপট করছিল, এখানে এসে নাচতে শুরু করেছে। যে লেজার রো সমেত মিউজিক শুরু কিছুক্ষণ শোনা যাক। ওখান থেকে বেরিয়ে ফেরার পথেই আমরা একটা মন্দির পেলাম, বহু দিনের পুরনো এক রাজা তৈরি মন্দির, বসন্ত কুমারীর মন্দির। সেখান থেকে বেরিয়ে আমরা সোজা বেরিয়ে চলে এসেছিলাম। এটা, এই যে ছবিটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু তার পরের দিনে, সেদিন তো রামকি পড়ি থেকে ফিরে এসে রাত্রিটা কাটিয়ে তারপরের দিন সকালবেলা বেরিয়েছি।
আবার হনুমানগড়ি তো দেখা হয়নি, সুতরাং হনুমানজিকে দেখতে হবে। কনক ভবন আছে, দশরথ ভবন আছে, সেসব আজ দেখতে বেরিয়েছি। যথারীতি আমাদেরকে চারিধার ঘুরিয়ে তারপর মন্দিরের সামনে দাঁড় করিয়ে দিল। মন্দিরের সামনে থেকে আমরা কিছুটা পায়ে হেঁটে গিয়ে হনুমানগড়ির সেই লাইনে গিয়ে দাঁড়ালাম। সেদিনের মতোই, গতকালের মতোই বিশাল ভিড়। তবে আজকে আমরা ঠিকই করেছি, যত ভিড় হোক আমরা লাইনে দাঁড়াবো। লাইনে দাঁড়ানোর পর অবশ্য বুঝতে পারলাম যে লাইনটার মুভমেন্ট খুব ভালো, অর্থাৎ খুব দ্রুতগতিতে এগিয়ে চলেছে। ম্যানেজমেন্টও খুব সুন্দর, পুলিশরা ম্যানেজ করছে। কিছু লোককে পাস করিয়ে দিয়ে তারপরে থামিয়ে দিচ্ছে, গেট পড়ে যাচ্ছে, আবার তারা বেরিয়ে আসার পর একটু ফাঁকা হওয়ার পর আবার কিছু লোককে ছেড়ে দিচ্ছে। এইভাবে ধীরে 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 কিছুটা উঁচু টিলার উপরে মন্দির, সিঁড়ি বেয়ে 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 উঠলাম। এখন উঠে চলেছি। ওঠার পরেই এই হচ্ছে মূল মন্দির, হনুমানগড়ির মূল মন্দির। লোকে লোকারণ্য, তিল ধারণের জায়গা নেই। মন্দিরের কারুকার্য সেই পুরনো দিনের, যথেষ্ট সুন্দর করে সাজানো কারুকার্য, বিভিন্ন মূর্তি, বিভিন্ন ফুল লতা পাতা দিয়ে প্রত্যেকটি পিলার থেকে দেওয়াল পর্যন্ত কারুকার্য শোভিত। পুরোহিতরা তো খুবই ব্যস্ত শ্রদ্ধালুদের পুজো ব্যবস্থা করতে। কিছুই না, শুধু মিষ্টির প্যাকেটগুলো একটু করে ছুঁয়ে দেওয়া হচ্ছে, কয়েকটা মিষ্টি হনুমানজিকে দেওয়া হচ্ছে, আবার ফিরিয়ে দেওয়া হচ্ছে। মাঝে মাঝে একটা করে মালা ছুঁড়ে দেওয়া হচ্ছে দর্শকদের, শ্রদ্ধালুদের দিকে। সেটা নিয়ে সবাই কাড়াকাড়ি করছে, ফুল নিয়ে যাবে বাড়িতে। সেখান থেকে বেরিয়ে এলাম। এটা হচ্ছে হনুমানগড়ির মন্দিরের পুজো দিয়ে বেরোনোর পিছন দিকের জায়গাটা, অর্থাৎ এক্সিট রুট। এখান থেকে আবার ধীরে 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 সিঁড়ি বেয়ে আমরা নিচের দিকে নেমে গেলাম। এবারে যেখানে এলাম এটা হচ্ছে কনক ভবন। অবশ্য হনুমানগড়িতে শেষ করার পর কনক ভবন আসার মাঝখানে আমরা একটু টিফিন করে নিয়েছিলাম একটা দোকানে, সেটার ভিডিও করা হয়নি। টিফিন করার পর কিছুটা হেঁটে, পায়ে হেঁটেই ঘুরছি অবশ্য আজকে পুরোটাই। সামনাসামনি আছে হনুমানগড়ির পাশেই কনক ভবন। সেই কনক ভবনের প্রশস্ত এক উঠোন আছে, বাঁধানো, মার্বেলে বাঁধানো। সত্যি ভবনটা দেখার মতো। এই কনক ভবনটা মাতা সীতার উদ্দেশ্যেই ভবন। কনক ভবনের কারুকার্য, তার প্রশস্ত উঠোন, দেওয়াল, বিল্ডিংয়ের কারুকার্য, সমস্ত কিছু দেখে আমরা সত্যি সত্যি খুব মুগ্ধ হয়েছি। ফটো তো তুলেছি, একটার পর একটা ফটো তুলেই যাচ্ছি। কনক ভবনের ভেতরের সৌন্দর্যটা একটু দেখা যাক। सीता के महल। দশরথ মহল। এইবারে দশরথ মহলের দিকে আমরা এগোচ্ছি। এটা দশরথ মহলের বাইরেটাতে কিছু কাজকর্ম হচ্ছে, এখন স্ক্যাফোল্ডিং বাঁধা রয়েছে, রিপেয়ারিং ওয়ার্ক চলছে। আমরা মেন সিং দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলাম। दशरथ महल देखिए, कितना अच्छा महल था एक समय। এই ফটক পেরিয়ে আমরা মেন
উঠোনই বলা যেতে পারে এটা, অর্থাৎ দশরথ মহলের মাঝখানের একটা প্রশস্ত ফাঁকা জায়গা। এটা সেই ত্রেতা যুগে দশরথ মহল বলে মনে হচ্ছে না, তবে হয়তো এখানেই কিছু ছিল, তার কিছু ধ্বংসাবশেষ ছিল, তারপরে তৈরি করা হয়েছে কোনো এক সময়, দেখে যা মনে হয়। রাজা দশরথের মহল এটা। মহান্ত শ্রী এখানে তুলনায় ভিড় একটু কম, আচার্য। মন্দিরে ভিড়টা একটু বেশি, রাম মন্দির এবং হনুমানগড়িতে। আর এখানে যারা দর্শনার্থী, যারা দেখতে যায় পুরনো দিনের স্মৃতি, এই মাটিতেই রাজা দশরথ এবং তার পরিবারের পদচিহ্ন পড়েছিল এক সময়, সেই স্মৃতি রোমন্থন যারা করতে চান তাদের কাছে জায়গাটা সত্যি সত্যি এক আবেগের জায়গা। যে বিল্ডিং যদি তখনকার নাও হয়ে থাকে, কিন্তু এই ভূমি তো তখনকারই, অর্থাৎ এই ভূমির উপরেই যারা পদচারণা করেছেন এক সময় স্বয়ং রামচন্দ্র, সীতা মাতা, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, পুরো রাজ পরিবার, তাদের বেড়ে ওঠা এই ভূমির উপরেই। আজ আমরা সেই ভূমিতে এসে দাঁড়িয়েছি। ফটকের পরে একটা প্রশস্ত জায়গা, সেখান থেকে পেরিয়ে একটা মহল, তার ভেতর আরেকটা মহল, এবং এইখানেই আছে দশরথ, কইকেয়ী সমেত প্রায় পুরো পরিবারের সমস্ত মূর্তি সাজানো আছে এখানে। এদিকে এসো। এখানে বেশ কিছুটা সময় কাটানো সত্যি সত্যি খুব আরামদায়ক। বাইরে চড়া রোদ, সেখানে বসে কিছুটা যেন জিরিয়ে নেওয়ার মতো একটা সুন্দর জায়গা। চারিধার সাজানো সুন্দর কারুকার্য খচিত বিল্ডিং, গরমের প্রকোপ কম ভেতরে, তবে লোকজনের ভিড় যথেষ্টই বেশি আছে, সে কিছু করার নেই, 12 মাসে এখানে এরকমই ভিড় থাকে। এই যে রাজ পরিবারের সকলের মূর্তি, সীতা মাতা, রামচন্দ্র, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, মা কৌশল্যা, সবাই মিলে একটা সেলফি নিলাম সেখানে। তারপরে ফিরে এসেছিলাম হোটেলে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর বিকেলবেলাতে আমরা ঠিক করলাম অন্য কোথাও নয়, জাস্ট লোকাল মার্কেট আমরা একটু ঘুরে দেখব। অর্থাৎ অযোধ্যার শহুরে যে চেহারাটা, সেই চেহারাটা আমরা একটু দেখতে চাই, এরকম একটা প্ল্যান করে বেরিয়েছিলাম। তবে শহুরে চেহারা খুব একটা দেখা সম্ভব হলো না, তার কারণ হচ্ছে যেটুকু আমরা গিয়েছিলাম খুব অল্পই, সামান্য একটু আমার হোটেল থেকে বেরিয়ে কাছাকাছি ঘোরাঘুরি করেছিলাম। একটা অবধ মল, যা নির্মীয়মান মল, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, সেই নির্মীয়মান মলে কিছুটা কাটালাম কিছুটা সময়। একটা ছোট্ট চায়ের দোকানে, মারিয়া টি স্টল বলে, সেখানে চা খেলাম। সেসব করার পর আমরা ফিরে এসেছিলাম রাত্রেবেলা। তারপরের দিন আমাদের ফিরে চলে আসার দিন, সকালবেলায় আমরা গিয়েছিলাম গুপ্তার ঘাট। গুপ্তার ঘাট মানে যেখানে লোকাল লোকেদের যে ইনফরমেশন সেই অনুযায়ী গুপ্তার ঘাটেই রামচন্দ্র, লক্ষ্মণ সমস্ত ভাইদের নিয়ে উনি এখানেই সরজুর জলে দেহত্যাগ করেছিলেন, অন্তর্হিত হয়েছিলেন, অর্থাৎ গুপ্ত হয়েছিলেন। সেই জন্যই এই ঘাটের নাম গুপ্তার ঘাট। তো এই গুপ্তার ঘাটেও সন্ধ্যারতি হয়, এক বিশাল রাজবাড়ির মতো এক মন্দির আছে,
সে মন্দিরের ভেতরে এই বিগ্রহ, সেখানেও আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, স্নান তো করলাম। স্নান করার পরে এখানে প্রণাম করলাম। আর গুপ্তার ঘাটের অনেকটাই ফাঁকা ফাঁকা, আমরা যে সময় গিয়েছি সকালবেলায়, তো তখন তো ফাঁকাই। বিকেল নাগাদ খুব ভিড় হয় বিকেলবেলায়। সন্ধ্যাবেলায় আরতি দেখার জন্য প্রচুর লোকের সমাগম হয়। আর এই সময় তারাই আসে যারা স্নান টান করে, পুজো করে। তা আমাদের দলের ভিতরে একমাত্র আমি স্নান করলাম, বাকিরে মাথায় জল ঠেকালো। এখানেও সারি সারি নৌকো আছে, সন্ধ্যাবেলায় হয়তো তাদের সওয়ারি তারা পায়। এটাও রাজাদের তৈরি। সে একসময় হয়তো রাজা মহারাজাদের আনাগোনা হতো, তাদেরই বদান্যতায় তৈরি এক বিশাল মন্দির। এখন প্রায় অনেকটাই ছেড়ে ছেড়ে গেছে, প্লাস্টার খসে খসে পড়ছে, কিছু কিছু জায়গায় ইঁটও খসে পড়ছে, অর্থাৎ ঠিকমতো মেনটেনেন্স আর হয় না। এর পিছনে হয়তো খরচা করা হয়নি ঠিকমতো, কিন্তু এগুলো হেরিটেজ বিল্ডিং হিসাবে অবশ্যই এগুলোর মেনটেন করা উচিত। সত্যি সত্যি অপূর্ব দেখতে। এখানে কিছুক্ষণ থাকলে দেখলেই পুরনো দিনের সেই সব ইতিহাস যেন জীবন্ত হয়ে ওঠে। এক সময়ের কত প্রাণবন্ত, কত ঘটনার সাক্ষী এইসব বিল্ডিং, এইসব মন্দির। আজ অনেকটাই হতশ্রী হয়ে গেছে। হয়তো সন্ধ্যাবেলায় আলো ঝলমল করে উঠবে, কিন্তু সকালবেলাতে আমরা যা দেখতে পাচ্ছি তাতে বিল্ডিংয়ের সেই শ্রী আর আগের মতো নেই। চারিধার আমরা ঘুরে ঘুরে দেখলাম। আর সমস্ত দর্শকদের হাতেই আজকাল তো সবার হাতে হাতেই মোবাইল, তাই যেখানেই যাই একটা কমন দৃশ্য, সবাই ফটো তুলছে যে যার মতো। অনেকে আবার ভিডিও করছে শখ করে সোশ্যাল মিডিয়ার জন্য, বা বাড়িতে অ্যালবাম করে রেখে দেওয়ার জন্য হতে পারে। আমরা তো বেশ কিছুক্ষণ ধরে মন্দিরটা চারপাশ ঘুরে ঘুরে দেখলাম, আর মনে মনে ভাবার চেষ্টা করছিলাম যে একসময় এগুলোর কী জৌলুস ছিল, কত হৈ হৈ করে প্রাণবন্ত দিন কেটেছে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। আর সময়ের সঙ্গে সঙ্গে সে তার স্ত্রী হারিয়েছে, তবে এখনও টিম টিম করে হলেও জ্বলছে। পুরোহিতরা আসছেন, পুজো করছেন, আমাদের মতো দর্শকরাও আসেন। সন্ধ্যাবেলাটা কতখানি লোক সমাগম হয় সেটা দেখার ইচ্ছে ছিল, কিন্তু সে আর হলো না। আমরা সকালবেলাতেই এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ঘাটের সংলগ্ন যে মন্দির, রাজবাড়ির মতো মন্দির, তার শেষ ছবি তুলে নিচ্ছে। এই সরজুজ্জ্বলেই গুপ্ত হয়েছিলেন ভগবান রামচন্দ্র। তার লীলা সম্পূর্ণ করার পর স্বেচ্ছায় গুপ্ত হয়েছিলেন এখানেই। এখানেও একটা কমন সেলফি গ্রুপ ফটো। মকসদাইনি, অযোধ্যা। তারপরে আমরা চলে এলাম পঞ্চমুখী মহাদেব মন্দির। এই পঞ্চমুখী মহামন্দির ভিতরে ঢুকে পড়লাম। এখানে মন্দিরের ভেতরে আমরা পুজো দিলাম, প্রণাম করলাম, তারপরে রওনা হয়ে গেলাম। আশপাশে কিছুটা সাজানো আছে, বাগান আছে, পার্ক আছে, রাস্তাঘাটও সুন্দর করে সাজানো।
তারপরেই কিন্তু যে রাস্তায় আমরা পড়তে চলেছি, ভুলবশত আমাদের যে গাড়ির ড্রাইভার সে সেই রাস্তায় আমাদের কি দেখানোর জন্য নিয়ে গেল জানি না, একদম ভাঙা চোরা শহরের আউটস্কার্টস যে রাস্তা, সেখানে রীতিমতো মানে শরীরে ব্যথা হয়ে যাওয়ার মতো করে জার্কিং। সেসব সহ্য করার পর আমরা অবশ্য শেষ পর্যন্ত হোটেলে নয়, তারপর আমরা তার আগে এখান থেকে বেরিয়ে আমাদের প্ল্যান ছিল রাম মন্দিরের কাছের যে মার্কেট, সে মার্কেটে গিয়ে কিছু বাজার করা, কিছু ছবি, কিছু মেমেন্টো বাড়ি নিয়ে যাওয়ার জন্যে। আমরা এখন সেদিকে উদ্দেশ্য চলেছি। ব্যাস মেন রাস্তা ছেড়ে আমরা এবারে শহরের প্রান্ত ধরে যে 14 কোশি রাস্তা তৈরি হচ্ছে, সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। রাস্তা তৈরি হচ্ছে মানে অবস্থা খারাপ, তৈরি হওয়ার পর হয়তো খুবই সুন্দর হয়ে যাবে, কিন্তু এখন দুদিকে ভাঙা চড়া, রাস্তার মাঝখানেও ভাঙা চড়া, সেসব করে পেরিয়ে যাও কষ্ট করে আমরা রাম মন্দিরের কাছে এসে আবার নামলাম হালকা কিছু মার্কেটিংয়ের জন্যে। সেই গতকালের পুরনো গত পরশু দুদিন ধরে মার্কেটে আমরা ঘোরাফেরা করেছি, কিন্তু মন্দির দর্শনের জন্য, দেব দর্শনের জন্য ছিল। আজকেরটা শুধুমাত্র মার্কেটিংয়ের জন্য এসেছি আমরা। মাথার উপর চড়া রোদ, ডাবের জল, আখের রস, এসব মাঝখানে একটু আধটু করে খেয়ে নিয়েছি শরীর ঠিক রাখার জন্যে। রোদকে উপেক্ষা করে আজকের শেষ ভ্রমণ, এখান থেকেই আমাদের ভ্রমণ শেষ করে হোটেলে গিয়েই খেয়ে দিয়ে তাড়াহুড়ো করে গাড়ি ধরে আমাদের বেরিয়ে যেতে হবে সুলতানপুর স্টেশনের দিকে, এবং সেখান থেকেই আমাদের হিমগিরি এক্সপ্রেস ধরে। জয় শ্রীরাম, জয় বজরংবলী, জয় শ্রীরাম।